ওকে, তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি 2, অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইন সিভিটি অ্যান্ড এ এনভায়রনমেন্ট। এই ইউনিট অফ কম্পিটেন্সিটা আমরা শুরু করব, ঠিক আছে? জি স্যার। ইন্না লিল্লাহ। আমার বিদ্যুৎ চলে গেল। কি অবস্থা ভাই, ইন্দ্রিল্লা করতেছেন? এই কারেন্ট চলে গেল। বই পেয়ে গেছি আমি। বেতনটাও পাইছেন? পাইছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আর পাঠালাম না। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইন সিবিটিএ অ্যান্ড এ এনভায়রনমেন্ট। তাহলে এই সেশনে আমরা আসলে আমাদের লার্নিং আউটকাম গুলো কি আছে একটু দেখে আসি। আইডেন্টিফাই ওশ ইস্যু রিলেটিং টু ওয়ার্ক এনভায়রনমেন্ট, যে আমাদের অশ ইস্যু যেগুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। কন্ট্রোল অ্যান্ড রিপোর্ট অশ ইস্যু, যে অশ ইস্যুগুলো আছে এগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হয় এবং রিপোর্ট করতে হয় এইটা সম্বন্ধে আমরা জানবো। কন্ডাক্ট ওয়ার্ক সেফলি, যে কিভাবে সেফলি কাজ করতে হয়। ফলো ইমার্জেন্সি রেসপন্স প্রসিডিউরস, ইমার্জেন্সি ক্ষেত্রে কিভাবে রেসপন্স করতে হয় তার প্রসিডিউর গুলো জানবো। মেইনটেইন অ্যান্ড ইমপ্রুভ হেলথ অ্যান্ড সেফটি ইন ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসে কিভাবে অশ মেনটেন করতে হয় সে সম্পর্কেও আমরা জানবো, ঠিক আছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ছিল, হোয়াট ইজ ওয়াশ? হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ওয়াশ? স্যার, কাজ করার সময় সেফটি নিরাপত্তা অবলম্বন করা। স্যার occupational health and safety, maybe safety and health হবে। আচ্ছা, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এটা তো পূর্ণ রূপ, বাট ওয়াশ বা অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বলতে কি বুঝি আমরা? স্যার, কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যে আমরা নিজেদের রক্ষা করার জন্য যে সুরক্ষা পদ্ধতিগুলো নেই এগুলা। এক্স্যাক্টলি, যে কর্মক্ষেত্রে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই হচ্ছিল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। যে ব্যবস্থা গ্রহণ করা হয় বিভিন্ন ধরনের, বিভিন্ন উপায়ে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করতে পারি। ও, সোমাইয়া আছে নাকি গ্রুপে? জি স্যার। ও তাই নাকি? আপনি কবে থেকে জয়েন করলেন? স্যার, আমি 2nd ক্লাস থেকে জয়েন করছি। সাউন্ড আপনারা তো মানে কোনো সাউন্ডই পাই নাই। স্যার, করি না আর কি স্যার, সবার গুলো দেখতেছিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, ক্লাস কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে অকুপেশন বলতে আমরা কি বুঝি? স্যার পেশা বা কাজ বোঝায়। পেশা বা কাজ। আমরা অর্থ উপার্জনের জন্য যে কাজ করি সেটাই হচ্ছে অকুপেশন, তাই তো? জি আমাকে স্যার। মশাই খেয়ে ফেলতেছে, পুরা কারেন্ট চলে গেছে, ফ্যান টান বন্ধ হয়ে গেছে, এমন অবস্থা। স্যার নৈতিক কয়েল। সেফটি বলতে কি বুঝি? স্যার স্টে অ্যালার্ট ফর এভরি টাইম উইল ইউ ডু, আমরা কাজের ক্ষেত্রে সর্বদা আমাদের নিরাপত্তাকে প্রাধান্য দিব। না, আমি প্রশ্ন করছি সেফটি বলতে কি বুঝি? নিরাপত্তা। তো বাংলায় অর্থ বললেন। সেফটি তো বাংলা অর্থ। স্যার ফুল ফর্ম হিসেবে তো স্যার এটা বোঝায় না, যেহেতু সেফটির না ফুল না, ফর্ম। আমি বলেছি যেমন অকুপেশন মানে কি? পেশা। তা পেশা বলতে কি বুঝেছেন? কি বলি, একটা সংজ্ঞা দিলেন, ঠিক সেফটির একটা সংজ্ঞা চাচ্ছি আমি। স্যার, কর্মক্ষেত্রে নিজের নিরাপত্তাটাই তো সেফটি। দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যে ব্যবস্থা গ্রহণ এটাই হচ্ছিল সেফটি, তাই না? হেলথ কি?
হেলথ কি? স্বাস্থ্য। স্বাস্থ্য, আবারও সেই বাংলা অর্থটাই বলতেছেন, বাংলা অর্থ না। স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? কেউ পারবেন? স্যার আপনি শারীরিক বলেন। এবং মানসিক সুস্থতাই হচ্ছিল স্বাস্থ্য। এক কথাই, শারীরিক এবং মানসিক সুস্থতাই হচ্ছে স্বাস্থ্য। অর্থাৎ দেখেন, এই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে জিনিসটা কেমন হবে? কাজ করতে গিয়ে মানসিক এবং শারীরিকভাবে কোনো দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটাই অস বা অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। তাই হয় না বিষয়টা? জি স্যার। আচ্ছা, কেন প্রয়োজন? অস কেন প্রয়োজন? ইম্পর্টেন্ট কেন? স্যার নিজেকে আঘাতপ্রাপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য। নিজেকে আঘাতপ্রাপ্ত হতে রক্ষা হওয়ার জন্য। আর কোনো কিছু আছে? এক্স্যাক্টলি যেটা বলছেন ওইটাই, তাই না? দেখেন, occupational health and safety must aim to prevent industrial accident and diseases. ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য, তাই না? যেটা আপনি বললেন। আরেকটা কি বলছে? যে রিকগনাইজ দ্য কানেকশন বিটুইন ওয়ার্কার হেলথ অ্যান্ড সেফটি, ওয়ার্কপ্লেস অ্যান্ড এনভায়রনমেন্ট আউটসাইড দ্য ওয়ার্কপ্লেস। ওয়ার্কপ্লেসের আউটসাইডের সাথে ওয়ার্কপ্লেসের এনভায়রনমেন্টের মধ্যে একটা কি করা? রিকগনাইজ করা, কানেকশন তৈরি করা। কিসের ক্ষেত্রে? হেলথ অ্যান্ড সেফটির ক্ষেত্রে। ঠিক আছে, একটা কানেকশন স্যার। তৈরি করা। যে আমার বাইরের পরিবেশ এবং ভেতরের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন হয়, কিন্তু বাইরের এবং ভেতরের পরিবেশের ভেতরে একটা কানেকশন তৈরি করাই হচ্ছিল, তৈরি করাটা করা হয়। এই কারণে এটা ইম্পর্টেন্ট খুবই। ঠিক আছে, এখন আমরা কাজ করতে যে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হই, তাই না? কেন এই দুর্ঘটনার শিকার হই? দেখেন, এর কারণ হচ্ছিল নট ইনাফ ট্রেনিং। যথেষ্ট পরিমাণ ট্রেনিং না থাকার একটা অন্যতম কারণ। নট ইনাফ এক্সপেরিয়েন্স। অনেকেই আমরা কাজ করি, খুব বেশি এক্সপিরিয়েন্স নাই। ডোন্ট নো দেয়ার লিগাল রাইটস। আমাদের অনেক ওয়ার্কাররাই জানি না যে আমার আসলে রাইটসটা কি। আমি কাজ করতে যে কোন কোন ধরনের রাইটস মেনে আমাকে কাজ করতে হবে, বা কোন কোন ধরনের রাইটস আমার জানতে হবে, আমার কি অধিকার আছে, এই জিনিসগুলো আমরা ম্যাক্সিমামই জানি না। রাইট টু আস্ক কোয়েশ্চেন্স আর একটা ইম্পর্টেন্ট, তাই না? যে আমরা ভয় পাই যে এই বুঝি সিনিয়রদের কাছে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করি, কেন নাই, আমার সেফটি ইকুইপমেন্ট নেই কেন, বা এই নেই কেন, সেই নেই কেন, হয়তোবা আমার সুপারভাইজার আমাকে বকাবকি করবে, অথবা আমাকে চাকরি থেকে বের করে দিবে। এই ভয়টা আমাদের ভিতরে কাজ করে, যার ফলে আমরা বলতে পারি না, কাজ করতে যে দুর্ঘটনার শিকার হই। টায়ার্ড ফ্রম ট্রাইং টু বি ব্যালেন্স ওয়ার্ক উইথ স্কুল অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস, তাই না? আমরা অনেক সময় কি করি, যে অনেকগুলো কাজ একসাথে করতে চাই, ফলে আমরা আসলে মানে কেন করতে চাই? ব্যালেন্স করতে চাই, কিন্তু আসলে ওই ব্যালেন্সটা করতে পারি না, ক্লান্ত হয়ে পড়ি। ঠিক আছে, এর ফলেও নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। ঠিক আছে, জি আচ্ছা, স্যার। এখন আসি আমরা অস ম্যানেজমেন্ট সিস্টেমে। তাহলে আমাদের অস যেহেতু সেফটি অ্যান্ড হেলথ, কিভাবে এটা ম্যানেজমেন্ট করা যায়? অস ম্যানেজমেন্ট সিস্টেমে তিনটা জিনিস বলবো, তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একটা হচ্ছিল এলিমেন্ট, একটা হচ্ছে প্রসেস, এবং একটা হচ্ছিল স্ট্যান্ডার্ড। আমরা তিনটা জিনিসই কিন্তু মনে হবে একই রকম, গোলমেলে মনে হতে পারে। ঠিক আছে, এইটা একটু একেবারে ক্লিয়ার কনসেপ্ট নিব আমরা, এবং অবশ্যই একটু পড়াশোনা করতে হবে। শুধু ক্লিয়ার কনসেপ্ট নিলে হবে না, পড়াশোনা করতে হবে। এখানে যদি পড়াশোনা না করেন, তাহলে একটার সাথে আর একটা মিলাই ফেলবেন। ঠিক আছে,
এই জন্য অবশ্যই পড়তে হবে। তাহলে এলিমেন্টটা কি? এলিমেন্টটা হচ্ছে, দেখেন ওয়াশ ম্যানেজমেন্ট সিস্টেমের কয়েকটা এলিমেন্ট আছে। এক, ডিফাইনিং দ্য ওয়াশ স্ট্র্যাটেজি। তাহলে আমার সর্বপ্রথম কাজ হচ্ছিল ওয়াশ স্ট্র্যাটেজিটা কি এটা ডিফাইন করা, ঠিক আছে? এরপরে কি প্ল্যানিং করা, এরপরে কি ইমপ্লিমেন্টেশন এন্ড অপারেশন। তাহলে ইমপ্লিমেন্টেশনে চলে যাওয়া, ওয়াশে যে ইস্যুগুলো আছে এইটা নিয়ে ইমপ্লিমেন্টেশনে চলে যাওয়া। এরপরে কি করতে হবে? চেকিং এন্ড কারেক্টিভ অ্যাকশন। চেক করতে হবে যে কোথায় কোথায় কি প্রবলেম আছে এবং সেই অনুযায়ী অ্যাকশনে যাইতে হবে। অ্যাকশনে যাওয়া মানে কি? যে এটা সমাধানের জন্য অ্যাকশনে যাওয়া। এখন এই যে সমাধানের জন্য অ্যাকশনে গেলাম, একবারই অ্যাকশনে গেলে হবে না, এইটা রিভিউ করতে হবে, ঠিক আছে? সেটাই বলা হচ্ছে ম্যানেজমেন্ট রিভিউ, যে কিভাবে ওইটাকে ম্যানেজ করতেছি, ওই ওয়াশ ইস্যু যেটা পাইছি এই ইস্যুটাকে ম্যানেজ করতে হবে। তো তাহলে ম্যানেজমেন্টটা একরকম একবার একরকম করলাম বলে ওইটাই রেগুলার ওই সিস্টেমে করে যাবো তা না, সিস্টেমটাকে মাঝে মাঝে রিভিউ করতে হবে এবং অবশ্যই এটা কন্টিনিউয়াল করতে হবে, একেবারে কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? এই জন্য বলা আছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। এটা ইমপ্রুভমেন্টের মধ্যে থাকতে হবে, রেগুলার এটা মানে করে যেতে হবে। একবার আমি প্ল্যানিং করলাম, করে ইমপ্লিমেন্টেশনে চলে গেলাম, কারেক্টিভ অ্যাকশনও করলাম, আর সেকেন্ড টাইম কোনো খোঁজ নাই, না, এটা করা যাবে না। অবশ্যই আমাকে কন্টিনিউ ইমপ্রুভ করতে হবে। এটা হচ্ছিল এলিমেন্ট, এই 6টা এলিমেন্ট ওয়াশ ম্যানেজমেন্ট সিস্টেমের। এখন আসি আমরা প্রসেসটা, তাহলে ওয়াশ ম্যানেজমেন্ট কিভাবে করব? কেউ কিছু বলতে চাচ্ছিলেন? স্যার 6টা এলিমেন্ট আরেকটু ভালো করে বুঝিয়ে দিতেন স্যার। আচ্ছা, আর একটু, আচ্ছা কে বোঝাইতে পারবেন? এটা সুন্দর করে কে বুঝাইতে পারবেন? সবসময় আমার উপরে কেন ডিপেন্ড হচ্ছেন আপনারা? এই যে আমি এতক্ষণ বুঝাইলাম, তাহলে আপনারা এই যে একজন বুঝাইতে বলছে, বাদ বাকিরা তাহলে কি বুঝছেন? স্যার যেটুকু বুঝছেন সেটুকু বুঝাই দিন। স্যার নর্মালি স্যার ওএসএইচ মানে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট স্যার 6টা ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট রোল হচ্ছে যে স্যার ডিফাইনিং দ্য ওএসএইচ স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, হ্যাঁ স্ট্র্যাটেজি মেইনলি স্যার ডিফেন্স বলছে যে সবসময় কাজের ক্ষেত্রে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের দিকে নজর দেওয়া। তারপর হচ্ছে স্যার প্ল্যানিং, যে কিভাবে কাজটা করব ওইটা বুঝাচ্ছে। তারপরে বলছে যে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অপারেশন। স্যার এটা হচ্ছে আমরা যে প্ল্যানিংটা করলাম, আপনাকে হেল্প করতেছি আমি, আমরা যে প্ল্যানিংটা করলাম এই প্ল্যানিং শুধু প্ল্যানিং এ অবস্থায় রাখলে তো হবে না, ওইটা বাস্তবায়ন করতে হবে, তাই না? অ্যাকশন, জি স্যার, ব্যাপারটা বুঝছেন? এইটাই স্যার, বলা হচ্ছে, তারপর তাই ইমপ্লিমেন্টেশন অপারেশন বাস্তবায়নে যাইতে হবে। জি স্যার, তারপর হচ্ছে চেকিং অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাকশন, মানে স্যার কাজটা যে কারেক্টিভ অ্যাকশন, কারেক্টিভ অ্যাকশন। হ্যাঁ সরি স্যার মিস হচ্ছে, কারেক্টিভ অ্যাকশন, যে স্যার আমরা উদ্যোগটা নিয়েছি ওইটা সফল হচ্ছে কিনা বা মেইনলি ওইটা কমপ্লিট হচ্ছে কিনা ওইদিকে নজর দিতে হবে। তারপর হচ্ছে অ্যাকশনে যাইতে হবে। জি স্যার, ওইটা ইমপ্লিমেন্টেশন করতে, মানে ইমপ্লিমেন্টেশন আর অপারেশনে গেলাম, তাহলে অপারেশনে যে ওইটা চেকিং করতে হবে যে কোন কোন ইস্যু আছে, আসলে কি কি ইস্যু আছে, ওইটা চেক করে ওই ইস্যুটা সলভ করার জন্য অ্যাকশনে যাইতে হবে। এটাকে বলা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন। তারপরে স্যার ম্যানেজমেন্ট রিভিউতে যেতে হবে, যে স্যার কাজটা করলাম ওইটা সঠিক হয়েছে কিনা ওইটার জন্য রিভিউ দিতে হবে একটা। তারপর হচ্ছে কন্ট্রোল না, ইমপ্রুভমেন্ট। এটা ওইটা না। ম্যানেজমেন্ট রিভিউ বলতে আমি যে কাজটা করতেছি এইটা ঠিক যদি না হয় ডেফিনেটলি আবারও নতুন প্ল্যানিং করতে হবে, তাই না? সেটা জি তো স্যার। আছেই, কিন্তু ঠিক হইলেও আবারও নতুনত্ব আনতে হবে, এটা রিভিউ করতে হবে, আপডেট করতে হবে। আজকে এক সিস্টেমে করতেছি, 2 দিন পরে আরো অন্য একটা সিস্টেম অ্যাপ্লাই করব, আরো আপডেট সিস্টেম অ্যাপ্লাই করব, এইটাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট রিভিউ। ওকে, নেক্সট। স্যার কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। অর্থাৎ এইটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউ করতে হবে, ঠিক আছে?
জি স্যার। এই যে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, চেকিং, ম্যানেজমেন্ট রিভিউ, এই প্রত্যেকটা জিনিসই আমার কন্টিনিউ করতে হবে, রেগুলার বেসিসে করতে হবে। আজকে করলাম, 2 দিন পরে আবারও করব, 5 দিন পরে আবারও করব, 7 দিন পরে আবারও করব, এইভাবে কন্টিনিউ করতে হবে। একদিন করে বসে থাকলাম, ব্যাপারটা এমন না। জি স্যার। ক্লিয়ার হয়েছেন যে প্রশ্ন করছিলেন? জি স্যার। ওকে, নেক্সট আমরা আসি প্রসেস। ওয়াশ ম্যানেজমেন্ট প্রসেসটা কি দেখেন, 4টা প্রসেস আছে, ঠিক আছে? প্রসেসটা কি? আইডেন্টিফাইং হ্যাজার্ড। তাহলে প্রথম কাজ কি হচ্ছিল, আমার হ্যাজার্ডকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে কি অ্যাসেসিং অ্যাসোসিয়েটেড রিস্ক। এই যে হ্যাজার্ডটা আইডেন্টিফাই করলাম, এই হ্যাজার্ডের মাধ্যমে কোন ধরনের রিস্ক আছে সেইটা অ্যাসেস করতে হবে, খুঁজে বের করতে হবে। টেকিং অ্যাকশন টু মিটিগেট রিস্ক। এখন কি ওই রিস্কটা কমানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনিটরিং দ্য ইফেক্টিভনেস। এখন আমি যে মিটিগ্রেট করার জন্য যে অ্যাকশনটা নিলাম, এই অ্যাকশনের ইফেক্টটা কি হচ্ছে, আগে যেই পরিমাণ সমস্যা হচ্ছিল, যেই পরিমাণ রিস্ক ছিল, সেই পরিমাণ রিস্ক আছে কিনা এটাও মনিটরিং করতে হবে। প্রসেসটা ক্লিয়ার? স্যার ফার্স্টের দুইটা আরেকবার বললে ভালো ছিল। স্যার 2 নাম্বার আইডেন্টি একটু বললেন। হ্যাঁ হ্যাঁ, সব কটা বলবো। আইডেন্টিফাইং হ্যাজার্ড, হ্যাজার্ডকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আপনাদের কাছে হ্যাজার্ড রিস্ক এই জিনিসগুলো হয়তো বা অননোন মনে হচ্ছে, তাই না? তো হ্যাজার্ড রিস্কটা যদি আমরা একটু চিনি তাহলে মনে হয় এটা সহজ হবে। ওকে, এই স্লাইডটা একটু পরে বলতেছি, তাহলে আগে আমরা হ্যাজার্ডটা চিনে আসি বা রিস্কটা চিনে আসি, ঠিক আছে? তারপরে না হয় আমরা এই স্লাইডে আসবো। ওকে, তাহলে আরো জি সহজ স্যার। হয়ে যাবে জিনিসটা। ওকে, এখন কারোর কি ধারণা আছে রিস্ক জিনিসটা কি? স্যার কোনো কাজ করার ক্ষেত্রে বিভিন্ন যে নতুন বাধার সৃষ্টি হয় বা ঝুঁকিপূর্ণ যে কাজ, এটা রিস্ক বোঝায়। আচ্ছা, অন্য কেউ? স্যার কোনো ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনাটা, মানে স্যার দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনাটা, ওটা হচ্ছে রিস্ক। এক্স্যাক্টলি, পসিবিলিটি অফ অ্যান আনডিজারেবল আউটকামস অর ইভেন্ট অকিউরিং। আমরা আগে থেকে জানি না, তার পসিবিলিটি মাথায় রাখতে হবে। পসিবিলিটি, সম্ভাবনা, ঘটবেই এমন কোনো ঘটনা ব্যাপার নেই, ঘটতে পারে, ঘটতে পারে। আমি গাড়িতে করে যাচ্ছি কোথাও, অ্যাক্সিডেন্ট হতে পারে, হবে এরকম কি কোনো গ্যারান্টি আছে? না স্যার। বলেন তো, হতে পারে, গাড়িটা উল্টে যেতে পারে। তাহলে এই যে গাড়িটা উল্টে যেতে পারে, এটা কি সম্ভাবনা না? তাহলে এই সম্ভাবনাটাই হচ্ছিল রিস্ক। সেটাই বলে সার্টেনলি অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড ক্যান রেজাল্ট ইন এ লস, হার্ম অর আদার নেগেটিভ কনসিকুয়েন্সেস। নেগেটিভ যে কোনো কনসিকুয়েন্স হতে পারে, যেমন কোনো কিছু রেজাল্ট স্বরূপ কি হবে, যে ভবিষ্যতে এমন আনসার্টেইন কোন একটা ঘটনা ঘটে গেল, ঘটে যেতে পারে, যেহেতু ভবিষ্যতে, ফিউচারে, এখনই হচ্ছে বলা যাবে না, হতে পারে, কোন ধরনের অনেক ক্ষতি সাধিত হবে, হার্ম হতে পারে, বা আদার যে কোনো ধরনের নেগেটিভ কনসিকুয়েন্স হতে পারে, সেটা হচ্ছিল রিস্ক। আমি যদি উদাহরণ দিই, যে এই ব্যক্তি রাস্তার পাশে দাঁড়ায় আছে, কোটটায় পরা এই ব্যক্তি রাস্তার পাশে দাঁড়ায় আছে, হঠাৎ করে কি একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিতে পারে? তাহলে এটা কি, গাড়িটা ধাক্কা দিতে পারে, এটা হচ্ছিল রিস্ক। The chance that something unfavorable or unexpected might happen which could lead to negative consequences. ওই যে কথাটা বললাম, আনএক্সপেক্টেড, এটা কখনোই কেউ আশা করে না। আশা করে কেউ? বলেন তো। না স্যার। তো এইটাই হচ্ছিল রিস্ক। তাহলে হ্যাজার্ডটা কি? স্যার হ্যাজার্ড বলতে স্যার মেইনলি বিপদ বোঝায়। বিপদ? না স্যার। সুমাইয়া বাদে অন্যরা বলেন, সুমাইয়া পরে, অন্যরা বলেন।
হ্যাজার্ড কি জিনিস? পারবে না কেউ? ওকে, সুমাইয়া বলেন। স্যার যে হ্যাজার্ড কি জিনিস? মাধ্যমে দুর্ঘটনাটা ঘটতে পারে ওই মাধ্যমটা হচ্ছে হ্যাজার্ড। যে মাধ্যমে দুর্ঘটনাটা ঘটতে পারে সেটাই হচ্ছে হ্যাজার্ড। এনিথিং অর এনিওন দ্যাট ক্যান হার্ম অর কজ ইল হেলথ টু এ পারসন। এনিথিং অর এনিওন, যে কোনো জিনিস, কোনো ব্যক্তিও হতে পারে, কোনো বস্তু হতে পারে। এনিথিং অর এনিওন দ্যাট ক্যান ড্যামেজ প্রপার্টি অর দ্য এনভায়রনমেন্ট। মানুষেরও করতে পারে, কোনো প্রপার্টিরও করতে পারে, আবার এনভায়রনমেন্টেরও করতে পারে। সেই জিনিসটাই হচ্ছে হ্যাজার্ড, অর্থাৎ যার মাধ্যমে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। একটু আগে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, কিসের মাধ্যমে মানে দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, কিসের মাধ্যমে বলেন তো? স্যার গাড়ির মাধ্যমে অ্যাক্সিডেন্ট হতে পারে। গাড়ির মাধ্যমে। তার মানে এখানে গাড়িটা হচ্ছে হ্যাজার্ড। হ্যাজার্ড। হ্যাজার্ড ইজ এ সোর্স অফ পোটেনশিয়াল হার্ম। সোর্স, ওই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যার মাধ্যমে হচ্ছে সেটাই হচ্ছে হ্যাজার্ড। হ্যাজার্ড। ক্লিয়ার? জি স্যার। আপনাদের অকুপেশন রিলেটেড একটা হ্যাজার্ড বলে তার রিস্কটা একটু বলেন তো। স্যার যেমন স্যার অ্যাসেম্বল ডিসঅ্যাসেম্বলের সময় স্যার যদি ভুলবশত ইলেকট্রিক লাইন দেওয়া থাকে তাহলে স্যার যদি পায়ে রাবার জাতীয় কিছু না থাকে তাহলে স্যার শক লাগার সম্ভাবনা থাকে। আচ্ছা, তাইলে এখানে হ্যাজার্ড কি? স্যার বিদ্যুৎ। বিদ্যুৎ। আর রিস্ক কি? স্যার এই যে শকটা আমাদের শরীরে আসছে এটা আমাদের শারীরিক ক্ষতি হচ্ছে। শক লাগার সম্ভাবনা জি না, স্যার। হচ্ছে এটা পরের কথা। হয়ে গেলে তো ঘটনা ঘটে গেল, হওয়ার আগে মানে কি শক লাগার সম্ভাবনা, যেটা সেটা হচ্ছে না রিস্ক। হ্যাঁ, আর বিদ্যুৎটা হচ্ছে না হ্যাজার্ড। ইলেকট্রিসিটি হচ্ছে হ্যাজার্ড। এই তো বুঝছেন। হ্যাঁ, আমি আপনাদের অন্য কেউ একটু একটা উদাহরণ দেন। অন্য একজন উদাহরণ দেন। তামিম একটা সুন্দর উদাহরণ দিছে। সাথী, আরিয়ানা, মাহিম, আপনারা কথাই বলতেছেন না কেন? ডেন্টিং মেশিন দিয়ে গ্রুপ কাটা। আচ্ছা, কি বললেন একটু বলেন। এই তো, ও আপনি তো প্লাম্বিং এর স্টুডেন্ট, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাজার্ড কি? স্যার ডেন্টিং মেশিন দিয়ে যখন আমি কাজ করব তখন তো এটা যদি হাত থেকে পড়ে যায় তখন তো আমার পায়ে লাগতে পারে, হাতে লাগতে পারে। আচ্ছা, এখানে তাহলে কোনটা হ্যাজার্ড এবং কোনটা আপনার রিস্ক, এটা স্পেসিফিক করে বলতে হবে। স্যার এটা আমি বুঝতেছি না। আচ্ছা, বুঝতেছেন না, এই জন্যই তো প্রশ্নটা করছি। তাহলে কেন উত্তর দেন? প্রশ্ন করেন না কেন? আপনারা প্রশ্ন করেন না কেন? হ্যাঁ, কে যেন কি বলতে চাচ্ছিলেন? স্যার আমাকে উনি একটু যেটা বুঝাবেন। স্যার উনি মেইনলি যেটা বললো যে গ্রাইন্ডিং মেশিন, তাহলে মেশিনটা হচ্ছে স্যার হ্যাজার্ড আর ব্যথা পাওয়ার যে এক্স্যাক্টলি। সম্ভাবনা ওইটা হচ্ছে রিস্ক। হ্যাঁ, সাথেই জি স্যার বুঝছি। বুঝতে পারছেন তামিম যেটা বললেন, যে আপনার যে গ্রাইন্ডিং মেশিন, এই মেশিনটা হচ্ছিল হ্যাজার্ড। আর এই মেশিনের মাধ্যমে ব্যথা পেতে পারেন বা কেটে যেতে পারে, পায়ের উপর পড়তে পারে, এইগুলো সবই এক একটা হ্যাজার্ড, এই সরি রিস্ক। আর গ্রাইন্ডিং মেশিনটা হচ্ছিল হ্যাজার্ড, যার মাধ্যমে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, ওই মাধ্যমটা হচ্ছিল হ্যাজার্ড। ক্লিয়ার হইতে হবে এখানে, কিন্তু হ্যাজার্ড এবং রিস্ক ক্লিয়ার না হলে পরে কিন্তু বিপদে পড়ে যাবেন। অনেক কিছু আছে আমাদের আলোচনা এই হ্যাজার্ড এবং রিস্ক নিয়ে, ঠিক আছে? বুঝছি স্যার। অন্যরা? আরিয়ানা? স্যার ক্লিম্পিং মেশিন দিয়ে যখন আমরা ক্লিম্পিং করি পাঞ্চ দিয়ে, পাঞ্চ করার সময় আপনার ওই হাতে লাগার যে সম্ভাবনা সেটা হতে পারে। আচ্ছা, তাহলে এখানে হ্যাজার্ড কি? হ্যাজার্ড উঠছে স্যার ওই যে ব্যথা যে পাইতে পারি ওইটা। না, আর রিস্ক ওইটা হচ্ছে ব্যথা হ্যাজার্ড। পাইছি। ক্রিম্পিং মেশিনটা হচ্ছে ব্যথা হ্যাজার্ড। পাইতে পারেন, এটা হচ্ছিল রিস্ক। আর হচ্ছিল ক্লিনজিং মেশিনটাই হচ্ছে হ্যাজার্ড। হ্যাজার্ড। হ্যাঁ,
বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, মাহিম মাহিম আছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, আপনি একটা উদাহরণ দেন। স্যার আমি একটু, স্যার 2 মিনিট পরে আছি স্যার, ভাষা একটু বেশি কেমন স্যার? আচ্ছা, স্যার 2 মিনিট পরে আর কি আছে জানো? আর একজন কি আছে? ওকে, আরো আমরা ক্লিয়ার হয়ে যাব আলোচনা করতে করতে। আচ্ছা, তাহলে গেল হ্যাজার্ড এবং রিস্ক। অর্থাৎ আবারও বলতেছি আমি, যার মাধ্যমে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেই মাধ্যমটা হ্যাজার্ড, আর যে সম্ভাবনাটা সেইটা হচ্ছে হলো রিস্ক। ঠিক আছে? জি আমরা স্যার। প্রচুর পরিমাণে হ্যাজার্ড এবং রিস্কের উদাহরণ আমরা পাবো আরো। হ্যাঁ, আর যদি ঘটনাটা ঘটে যায় সেটা হচ্ছিল অ্যাক্সিডেন্ট। ঘটে গেছে আপনার, হ্যাঁ, ওই যে একটু আগে যেটা বলতেছিলাম যে গ্রাইন্ডিং মেশিন পায়ের উপরে পড়তে পারে, তাহলে পায়ের উপরে পড়ে গেছে, পা কেটে গেছে, তাহলে এটা কি ঘটনা ঘটলো? এটা অ্যাক্সিডেন্ট ঘটলো, তাই না? ওই যে আমরা এতক্ষণ বলতেছিলাম কি গাড়ি ধাক্কা দিতে পারে, আর এখন ধাক্কা দিয়ে দিছে, তার মানে কি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। ইট হ্যাপেন্স উইদাউট বিং প্ল্যান্ড, ঘটে যায় কোন রকম কোনো প্ল্যান ছাড়াই, কোন রকম কোনো ওয়ার্নিং ছাড়া, হঠাৎ করে, সাডেনলি, তাই না? জি স্যার। এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা রিস্ক, হ্যাজার্ড এবং অ্যাক্সিডেন্ট ক্লিয়ার। স্যার। এখন আসি তাহলে আমাদের স্যার এইখানে। আমি কি এখন এক্সাম্পল দিতে হবে নাকি স্যার স্কিপ করবেন স্যার? হ্যাঁ, দেন দেন দেন, দিতে পারেন। স্যার আমরা যখন স্যার ডাটা শেয়ার করার জন্য স্যার কেবল লাগাই ক্যাট 6, তখন লাগানোর সময় যদি আমরা পায়ে স্যান্ডেল জাতীয় কিছু, স্যান্ডেল বা অন্য রাবার জাতীয় কিছু না পরে রাখি, তখন যদি শক লাগে, ওইটা হতে পারে হ্যাজার্ড। ওইটা হ্যাজার্ড? কিন্তু কোনটা নেটওয়ার্ক hazard? কেবল তো কানে আর ইলেকট্রিক বিদ্যুৎ- শক লাগাটা রিস্ক। বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুৎ হ্যাজার্ড এই ক্ষেত্রে। হ্যাঁ, বিদ্যুৎ হ্যাজার্ড হয়ে যদি হয় তাহলে এখানে রিস্ক কি? শক স্যার, শকটা বৈদ্যুতিক শক। শক, শক না, শক লাগার সম্ভাবনা, বারবার করে আমি বলতেছি পসিবিলিটি। রিস্ক কিন্তু কখনোই ঘটে গেছে এরকম কিছু আসবে না, সম্ভাবনাটাই হচ্ছিল রিস্ক। ঠিক আছে? জি স্যার, জি স্যার, ধন্যবাদ। ওকে, তো দেখেন এইবার আমরা এই স্লাইডটাতে আসি। এবার ওয়াশ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ওয়াশ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রসেস, যেটা প্রসেসে আমরা বলতেছি আইডেন্টিফাইং হ্যাজার্ড। তার মানে কি, যে হ্যাজার্ডটা আছে, যে বিপত্তি, বাংলায় কিন্তু বলে বিপত্তি, হ্যাঁ, যে বিপত্তিটা আছে ওই বিপত্তিটাকে আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। এরপরে অ্যাসেসিং অ্যাসোসিয়েটেড রিস্ক, ওই যে বিপত্তিটা আছে ওই বিপত্তির মাধ্যমে কি কোন ধরনের রিস্ক আছে সেটা অ্যাসেস করা। একটু আগে আমরা বললাম না যে আমরা ক্লিম্পিং, তাই না? ক্লিম্পিং কে মানে আইডেন্টিফাই করছিলাম যে ক্লিম্পিং একটা হ্যাজার্ড। তাহলে ক্লিম্পিং এর ফলে আমাদের কি রিস্ক হতে পারে? স্যার কি হাত assess কাটার করছি? সম্ভাবনা থাকতে পারে। হাত কাটার সম্ভাবনা আছে, তাই না? তার মানে কি আমরা জি। রিস্কও অ্যাসেস করে ফেলছি। তারপরে কি, টেকিং অ্যাকশন টু মিটিগেট রিস্ক, তাহলে এই রিস্কটা কমানোর জন্য অ্যাকশন নিতে হবে। এখন কি অ্যাকশন নিতে হবে তাহলে? স্যার সচেতনতা বৃদ্ধি করতে হবে কাজের সময়। শুধু সচেতনতা বৃদ্ধি করলে কাজ হবে? অবশ্যই আমার প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে। স্যার হাতে এমন কিছু পরতে হবে যেন হাত না কেটে যায়, স্যার তাই হ্যান্ড না? গ্লাভস। এই হলো টেকিং অ্যাকশন। সতর্কতা তো ডেফিনেটলি প্রত্যেকটা কাজ করতে যেয়ে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। অন্য কি অ্যাকশন নেওয়া যায় সেটা অ্যাকশন নিতে হবে। এরপরে কি, মনিটরিং দা ইফেক্টিভনেস। এই যে আমি অ্যাকশন গ্রহণ করলাম, করার পরে এখন ঘটনাটা কি ঘটতেছে, এরকম ঘটনা ঘটতেছে কিনা এটা মনিটরিং করা।
এইটা হচ্ছিল ওয়াশ ম্যানেজমেন্ট প্রসেস। ক্লিয়ার? জি স্যার। এরপরে কি ওয়াশ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে কি? মান, কোনো কিছুর হ্যাঁ, মান। মাপকাঠি, তাই না? হ্যাঁ, মাপকাঠি। স্ট্যান্ডার্ড হচ্ছিল মাপকাঠি। এখন তাহলে ওয়াশের মাপকাঠি কিভাবে আমরা ওয়াশ মাপবো বা ওয়াশের মাপকাঠি কি? দেখেন সব জায়গায় কিন্তু প্রথম কথায় আসতেছে আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড। ওয়াশ স্ট্যান্ডার্ড হচ্ছে সর্বপ্রথম হচ্ছিল আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডকে আইডেন্টিফাই করা সর্বপ্রথম কাজ। এরপরে ক্লিন দ্য এরিয়া ক্লোজ টু দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডের আশেপাশের এরিয়া ক্লিন করা, পরিষ্কার করা। পার্টিশন দ্য হ্যাজার্ড অফ অর ক্লিয়ারলি আইডেন্টিফাই দ্য এরিয়া টু প্রোটেক্ট আদার পিপল ফ্রম হার্ম। তাহলে কি করতে হবে? হ্যাজার্ডের প্রথমে কি বলছি যে হ্যাজার্ডটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে হ্যাজার্ডের এরিয়াটাকে ক্লিন করতে হবে। শুধু ক্লিন করলেই হবে না, ওই হ্যাজার্ডের ফলে যাতে অন্য কারোর কোনো প্রবলেম না হয় সেরকম একটা পার্টিশনের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? ইফ দ্য হ্যাজার্ড ইজ ইজিলি অ্যান্ড সেফলি ক্লিন দেন ডু সো। তার মানে কি, এখন আমরা যখন রিস্ক ফ্রি জোন করে ফেলতে পারলাম, যখন আমরা ওই হ্যাজার্ডটাকে ক্লিন করতে পারলাম, অর্থাৎ ওই যে এক কথায় যদি বলি যে রিস্ক ফ্রি, 100% তো রিস্ক ফ্রি করা যাবে না, মানে অন্তত 90% রিস্ক ফ্রি করার পরেই আমাকে কাজ শুরু করতে হবে, তার আগ পর্যন্ত আমি কাজ করতে পারবো না। এটা ছিল ওয়াশ স্ট্যান্ডার্ড। কারোর কোনো কনফিউশন বা কোশ্চেন? নো কোশ্চেন। স্যার ক্লিয়ার হয়েছে। ওকে, সেফটি রুল। তাহলে কার কি রোল হবে? এখানে 3 ধরনের লোক আছে। এমপ্লয়ার, যারা হচ্ছিল একেবারে মাথা, ম্যানেজমেন্ট, সুপারভাইজার, মিড ম্যানেজমেন্ট, আর এমপ্লয়ি, তাই না? যারা কর্মী। এখন 3 জনদেরই কিন্তু আলাদা আলাদা রোল আছে। এখন এমপ্লয়ারের রোলটা কি দেখেন, ইস্টাবলিশ এ হেলথ এন্ড সেফটি পলিসি এন্ড প্রোগ্রাম। তার মানে কি, এমপ্লয়ারের কাজ হচ্ছিল একটা সেফটি পলিসি ইস্টাবলিশ করা। অবশ্যই একটা সেফটি পলিসি ইস্টাবলিশ করতে হবে ওই প্রতিষ্ঠানের জন্য। প্রোভাইড রিকোয়ার্ড ট্রেনিং, যারা আছে ওই প্রতিষ্ঠানের যত কর্মী আছে তাদেরকে ট্রেনিং প্রোভাইড করতে হবে। প্রোভাইড দ্য ইনফরমেশন, শুধু ট্রেনিং প্রোভাইড করলেই হবে না, অবশ্যই তাদেরকে ইনফরমেশনও দিতে হবে, বিভিন্ন ধরনের ইনফরমেশনও প্রোভাইড করতে হবে। মেক শিওর ইউ হ্যাভ নেসেসারি সেফটি ইকুইপমেন্ট, আপনাকে কনফার্ম করতে হবে, অর্থাৎ এমপ্লয়ারকে, ওই ম্যানেজমেন্টকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমার সকল ধরনের সেফটি ইকুইপমেন্ট, প্রয়োজনীয় যেসব সেফটি ইকুইপমেন্ট আছে এইগুলো সবই আছে। প্রোভাইড ইনফরমেশন অন হ্যাজার্ড ইন দ্য ওয়ার্ক প্লেস, তার মানে কোন কোন ধরনের হ্যাজার্ড আছে ওই ওয়ার্ক প্লেসে সেটাও, এই তথ্যটাও অবশ্যই প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে হায়ার ম্যানেজমেন্টের কাজ। কারণ আপনি চাইলেও, আপনি একজন কর্মী, আপনি কি চাইলেও একটা পলিসি এস্টাবলিশ করতে পারবেন? বলেন তো। না স্যার। আপনি চাইলেই কি একটা সেফটি ইকুইপমেন্ট, আপনার একটা সেফটি ইকুইপমেন্ট লাগতেছে, এটা কি আপনি চাইলেই কিনতে পারবেন? না স্যার। পারবেন না। তাহলে এই জিনিসগুলো এনশিওর করতে হবে এমপ্লয়ারদের। ঠিক আছে? এটা হচ্ছে এমপ্লয়ারের দায়িত্ব। এখন সুপারভাইজারের দায়িত্ব কি? সুপারভাইজারের দায়িত্ব হচ্ছিল মেক শিওর দ্যাট ইউ ফলো দ্য ল এন্ড দ্য কোম্পানিজ সেফটি রুলস। তাহলে আপনি যদি একজন সুপারভাইজার হন, তাহলে এই যে এমপ্লয়ার বা কোম্পানি যে পলিসিটা মেক করছে, অবশ্যই এই পলিসি যে ল আছে এইগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে, ফলো করতে হবে। ইনফর্ম ইউ অ্যাবাউট এনি জব হ্যাজার্ড অর ডেঞ্জার্স, তার মানে কি আপনাকেও এই একই কাজ করতে হবে যে যত ধরনের হ্যাজার্ড আছে সবগুলো সম্বন্ধে সবাইকে ইনফর্ম করা। সবাইকে, সবাইকে বলতে কি, এমপ্লয়ি এবং এমপ্লয়ার উভয়কেই।
এটা ইনফর্ম করা। মেক শিওর ইউজ সেফটি ইকুইপমেন্ট প্রপারলি। সুপারভাইজারকে অবশ্যই কনফার্ম করতে হবে যে হ্যাঁ, আমি এবং আমার কর্মী বাহিনী যত ধরনের সেফটি ইকুইপমেন্ট আপনি প্রোভাইড করছেন সবকিছুই ব্যবহার করতেছি। এটা হচ্ছে একজন সুপারভাইজারের দায়িত্ব। এমপ্লয়ি হিসেবে আপনার দায়িত্ব কি? অবি দ্য ল, লটাকে সম্মান করা এবং মেনে চলা। ইউজ মেশিনস অ্যান্ড ইকুইপমেন্ট সেফলি। কারণ সরাসরি ফিল্ডে কাজ করে কে? সুপারভাইজারও করে না, এমপ্লয়িও করে না, এমপ্লয়ারও করে না, করে কে? এমপ্লয়ি। তার মানে কি মেশিন এবং ইকুইপমেন্ট যা আছে সেই জিনিসগুলো সেফলি ব্যবহার করতে হবে। ওয়ার রিকোয়ার্ড পিপিই। আগে দেখেন সুপারভাইজার কি করতেছিল, যে সবাই যে পিপি ব্যবহার করে এটা এনশিওর করতেছিল কার কাছে? এমপ্লয়ারের কাছে। আর এমপ্লয়ের কাজ কি? এটা ব্যবহার করা। আপনাকে কাজ করার সময় অবশ্যই পিপি ব্যবহার করতে হবে। রিপোর্ট হ্যাজার্ড টু ইওর সুপারভাইজার। এর পরেও যদি কোনো ধরনের হ্যাজার্ড বা রিস্ক আপনার চোখে পড়ে, সাথে সাথে সুপারভাইজারদেরকে জানানো। ওয়ার্ক সেফলি এন্ড ডোন্ট ফুল অ্যারাউন্ড। ঠিক আছে, কাজ করতে হবে খুব সেফলি। ঠিক আছে, এবং চতুর্দিকে নজর দিতে হবে, কাউকে বোকা বানানো যাবে না, প্রপারলি কাজ করতে হবে। এইটা হচ্ছিল একজন এমপ্লয়ির কাজ। তাহলে সেফটি রোল যে কে প্লে করবে, একটা প্রতিষ্ঠানের সেফটি রোল প্লে করবে কে আসলে? তাহলে এমপ্লয়ার, এমপ্লয়ার সেফটি রোল, এমপ্লয়ি যারা কর্মী ওরা। এমপ্লয়ি, ভালো করে বলেন। এমপ্লয়ার তো হ্যাঁ স্যার আবার একটু বলেন স্যার, আমার সবগুলা গুলাই যাইতেছে। এমপ্লয়ার রুলস। স্যার রোল প্রতিষ্ঠা করবে এমপ্লয়ার। এমপ্লয়ার সেফটি রোলটা প্লে করবে সকলেই। এমপ্লয়ারও করবে, সুপারভাইজারও করবে, এমপ্লয়ি করবে, সবাই সেফটি রোল প্লে করতেছে। হয়তো এক একজন এক এক ধরনের রোল প্লে করতেছে, কিন্তু মূলত সবই তো সেফটি রোল, তাই না? দায়িত্ব পালন করা, প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, সুমাইয়া মনে হয় আরেকবার জানতে চাচ্ছিল। ওকে, এমপ্লয়ার যে হচ্ছিল চাকরিদাতা, চাকরিদাতা কি করবে? সেফটি পলিসি তৈরি করবে। এখন শুধু সেফটি পলিসি তৈরি করলে তো হবে না, কিভাবে সেফটি মেনটেন করতে হবে এই ট্রেনিংটাও তো প্রোভাইড করতে হবে, এবং সেই তথ্যও দিতে হবে, ইনফরমেশন গুলোও দিতে হবে। তাহলে এটা কে করবে? এমপ্লয়ার। তারপরে সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করে যে কাজ করবে, এই সেফটি ইকুইপমেন্ট গুলো এনশিওর করবে কে? কনফার্ম করবে কে যে হ্যাঁ আমার প্রতিষ্ঠানে সকল সেফটি ইকুইপমেন্ট আছে? এটা কে করবে? চাকরিদাতা। সুপারভাইজার কেন? সুপারভাইজারের ক্ষমতা আছে সেফটি ইকুইপমেন্ট কেনার? না স্যার, এমপ্লয়ার। হ্যাঁ, এমপ্লয়ারের আছে, ম্যানেজমেন্টের আছে, তাই না? এটাও ইনশিওর করবে তারা। এবং যত ধরনের হ্যাজার্ডাস ইনফরমেশন আছে সবকিছুই প্রোভাইড করবে এমপ্লয়ার। ঠিক আছে, এটা ছিল এমপ্লয়ারের রোল। সুপারভাইজারের রোল কি? ওই যে এমপ্লয়ার যে পলিসিটা মেক করলো এইটা মেনে কাজ করা, এইটা ফলো করা। তারপরে হচ্ছে এমপ্লয়ি এবং এমপ্লয়ার উভয়কে ওই প্রতিষ্ঠানে যত ধরনের হ্যাজার্ড এবং ডেঞ্জারাস জিনিস আছে সবকিছু সম্পর্কে অবগত করা। এখন শুধু এমপ্লয়ীদেরকে করলে তো হবে না, এমপ্লয়ারকেও করতে হবে, তাই না? এমপ্লয়ার যদি না জানে তাহলে ওর জন্য কি ব্যবস্থা গ্রহণ করবে? তাহলে এমপ্লয়ারকেও জানতে হবে। এবং সর্বশেষ একটা জিনিস, সেটা হচ্ছিল এমপ্লয়ীদেরকে সেফটি ইকুইপমেন্ট গুলো ব্যবহার করাইতে হবে, এবং এইটা যে ব্যবহার করতেছে এইটা এমপ্লয়ারের কাছে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমার যত সুপারভাইজি আছে বা আমার যত এমপ্লয়ি আছে সবাই সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করে। এই দুইটা ক্লিয়ার আপনারা? জি স্যার। ওকে, এরপর আছে এমপ্লয়ি। এমপ্লয়ির ক্ষেত্রে অবিদা লটা মানতে হবে। সেফটি যে ল আছে এই লটা অবশ্যই মানতে হবে। যে ল বা যে পলিসিটা তৈরি করলো এটাকে মানতে হবে।
এবং সেই অনুযায়ী কাজ করতে। ইউজ মেশিনস অ্যান্ড ইকুইপমেন্ট সেফলি, যে ধরনের মেশিন বা ইকুইপমেন্ট আছে এগুলো সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অবশ্যই পিপি পরিধান করতে হবে, প্রত্যেককেই কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমি পিপি পরিধান করি। যেহেতু হ্যাজার্ড সুপারভাইজার দেখতেছে, তারপরেও কিন্তু কিছু তার চোখের আড়ালে চলে যেতে পারে। আপনি যেহেতু সরাসরি ফিল্ড লেভেলে কাজ করতেছেন, আপনার চোখে আরো বেশি হ্যাজার্ড গুলো পড়বে, যে হ্যাজার্ডের মাধ্যমে অনেক বেশি রিস্ক আছে। তাহলে সেই হ্যাজার্ড সম্পর্কে অবশ্যই সুপারভাইজারকে জানাতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে জি, স্যার। এমপ্লয়ির কাজ। আর কোনো কনফিউশন? না স্যার। তাহলে আমি একটু আগে বলতেছিলাম যে সেফটি রোল প্লে করবে কে? যদি প্রশ্ন সবাই। আছে এরকম, হু ইজ দ্য রেসপন্সিবল পারসন অফ সেফটি, কি দেবেন? প্রশ্ন স্যার, থাকলো যে, তিনটাই, স্যার। উত্তর থাক মানে এখানে অপশন থাকলো ছিল এমপ্লয়ার, সুপারভাইজার, এমপ্লয়ি, স্যার, এভরিওয়ান। তাহলে তিনটাই হবে। তিনটাই everyone। হবে, তাই না? এভরিওয়ান Yes, হবে। তাহলে এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু বোঝা লাগবে আপনাদের, যে স্যার এরকম কোন কোয়েশ্চেন তো নাই, এই ধরনের কোনো কিছু তো বইয়ে পড়ি নাই, এই ধরনের কথা বলেন না। এখানে কিন্তু এনএসডিএ তে খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন দেয়। ক্রিটিক্যাল বলতে এমন অনেক সময় এমন হয় যে একটা শব্দ অ্যাড করে দিয়েছে, ওই শব্দের জন্য, ছোট্ট একটা শব্দ অ্যাড করার কারণেই পুরো অর্থটাই চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। অনেক সময় এইটা হয়। এই জন্য প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। অর্থ না বুঝলে কিন্তু অ্যান্সার করা যাবে না। ঠিক আছে? সুন্দর করে অর্থ বুঝতে হবে, মুখস্থ করলে কাজ হবে না, বুঝে বুঝে পড়তে হবে। পড়াশোনা করতে হবে কিন্তু বুঝে পড়তে হবে। ওকে, আপনার রাইটস কি, অধিকার কি? অধিকার আছে অবশ্যই। দ্য রাইটস টু নো, জানার অধিকার আছে। দি রাইট টু পার্টিসিপেট, পার্টিসিপেট করার অধিকার আছে। রাইট টু রিফিউজ, রিফিউজ করারও অধিকার আছে। কিন্তু আমাদের অবস্থান কি? যদি একটা কাজে আমাকে অ্যাসাইন করে, আমি রিফিউজ করি, বলবে যে আজকের থেকে আপনার চাকরি নাই, তাই না? নাকি? স্যার মেইনলি তো জি, স্যার স্যার। রিফিউজ বলতে প্রত্যাখ্যান করা বোঝায়। তাহলে স্যার হ্যাঁ, এইখানে আমি স্যার তো কোন তাই, ক্ষেত্রে স্যার এইখানে স্যার কোন ক্ষেত্রে বোঝানো হয়েছে? এইটা আমি তো এইটাই বলতেছি। এইখানে অস নিয়ে কথা হচ্ছে, কিন্তু পুরোটাই অস। প্রত্যাখ্যান বলতে ওইটাই, যে এমন একটা কাজ আপনাকে করতে বললো, যে মনে করেন কোন ধরনের পিপি দেয়নি আপনাকে, কোন ধরনের পিপি দেয়নি। এখন আপনাকে বললো যে আপনি দেখতেছেন এই কাজ করতে যে অনেক ঝুঁকি আছে, রিস্ক আছে, তারপরেও আপনাকে করতে বললো, আপনি ওইটা রিফিউজ করতে পারবেন, ওই রাইটসটা আপনার আছে। আপনারা জি স্যার। বুঝছেন? জি স্যার, ধন্যবাদ হ্যাঁ, স্যার। এবং এই যে রাইট টু নো, জানার অধিকার আছে আপনার। ঠিক আছে? জি স্যার। এটা কিন্তু লতেই বলা আছে। একেবারে আপনার অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের যে ল আছে, লেবার লতে স্পষ্ট ভাষায় বলা আছে যে আপনার জানার অধিকার আছে, আপনার অংশগ্রহণ করার অধিকার আছে। যদি আপনার কাছে এটা পছন্দ না হয়, আপনার কাছে যদি মনে হয় যে আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন, তাহলে এটা রিফিউজ করারও অধিকার আছে। তাহলে আমাদের অধিকার সম্বন্ধে আমরা জানি না, তাই না? তাহলে এটাও অধিকার আছে। এখন এই যে হ্যাজার্ডের কথা বলতেছিলাম, তাই না? হ্যাজার্ডের কথা বলতেছিলাম না? এখন হ্যাজার্ডের কিছু টাইপস আছে, আমরা একটু হ্যাজার্ডের টাইপস, আচ্ছা তার আগে একটু বলি এখানে, আচ্ছা এখানে যে, আচ্ছা কেউ একটু মিউট করে রাখেন, আমি মিউট করেন। কথা বলার সময় আনমিউট করবেন, বাদ বাকি সময় মিউট করে রাখবেন। সরি স্যার, হাত লেগে মিউট হয়ে গেছে, খেয়াল না করিনি। সমস্যা নেই, ইটস ওকে। ওকে, অ্যাক্সিডেন্টের কথা আমরা এখানে তাহলে এই যে বলছি যে হ্যাজার্ড কি, রিস্ক কি এবং অ্যাক্সিডেন্ট কি, তাই না? এখন কেন অ্যাক্সিডেন্ট ঘটে, এটা কে কেউ বলতে পারবেন? কি কারণে অ্যাক্সিডেন্ট ঘটে? স্যার যেহেতু স্যার এটা গাড়ি দিয়ে বুঝেছে, তাহলে স্যার
না গাড়ির ক্ষেত্রে না, আমি জাস্ট এটা উদাহরণ দিচ্ছি, আমাদের ওয়ার্ক প্লেসের স্যার কথা চিন্তা মেইনলি স্যার করেন কি কি অসচেতনতার কারণে কারণে। অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। মেইনলি অসচেতনতার কারণে। আর ভুলবশত অথবা কোনো আর কি হতে পারে? ত্রুটির কারণে। ত্রুটির কারণে, ভুলবশত, রাইট। আর প্রাকৃতিক কারণেও তো হয় স্যার অনেক সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। প্রাকৃতিক স্যার কারণ, ভেরি গুড, প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক কারণে। ওকে, আর বলতে থাকেন, আপনারা বলতে থাকেন। আর কি কারণে হতে পারে? আর কোনো কারণ নাই? আমরা যে যান্ত্রিক যন্ত্রটা ত্রুটি। দিয়ে কাজ করতেছি হ্যাঁ, যান্ত্রিক ত্রুটি, ভেরি গুড, যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে, রাইট। আচ্ছা, তার মানে আমরা এই যে আরো অনেক বের করতে পারবো, তাই না? এই যে বিভিন্ন কারণ আমরা বলতেছি যে এই কারণে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, ওই কারণে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সেই কারণে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো এই যে অ্যাক্সিডেন্টটা ঘটার জন্য মূলত 4টা জিনিস দায়ী। কয়টা জিনিস? 4টা জিনিস। 4M বলা হয়, মনে চারটা। রাখার জন্য আমরা মনে রাখবো 4M: ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেইনটেনেন্স। ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেইনটেনেন্স। ঠিক আছে, এই 4টা জিনিস মূলত দায়ী। ম্যান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। কখনো প্রত্যক্ষভাবে দায়ী, কখনো পরোক্ষভাবে দায়ী। ওই যে অসতর্কতার বশতে কাজ করা, এটা প্রত্যক্ষভাবে দায়ী। হেয়ালিপনা করে কাজ করা, এটা প্রত্যক্ষভাবে দায়ী, তাই না? আর পরোক্ষভাবে দায়ী এই যে যেমন একটু আগে মেশিন, আমি ঠিক মতো একটা মেশিন টাইট দিছি, খুব সুন্দর করে টাইট দিয়ে কাজ করতেছি, হঠাৎ করে একটা অংশ মানে আগুন ধরে গেল, তাই না? হতে পারে না? তো ওইটাকে আমি প্রত্যক্ষভাবে দায়ী? মানুষকে প্রত্যক্ষভাবে না দায়ী? স্যার। এটা পরোক্ষভাবে দায়ী। প্রত্যক্ষভাবে দায়ীকে মেশিন, কিন্তু মানুষ এক্ষেত্রে পরোক্ষভাবে দায়ী। কেন? তার উচিত ছিল মাঝে মাঝে চেক করা যে মেশিনের কোনো ত্রুটি হচ্ছে কিনা, তাই না? এই 4টা জিনিস মূলত দায়ী। এবং ম্যাটেরিয়ালস, মেইনটেনেন্স, অনেক সময় আমরা এই যে সিস্টেম ঠিক করি না, মেইনটেনেন্স ঠিক মতো করি না বলেও নানা ধরনের দুর্ঘটনা ঘটে। এটাই বলেছে, নোবডি ডেলিভারেটলি অ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট। জাস্ট ওই কথাগুলো আমি যা বাংলায় বলে দিছি, ঠিক আছে? স্যার নর্মালি স্যার আমাদের পিসির ক্ষেত্রে নোটিস করলেই তো দেখা যায় স্যার, অনেকদিন পরিষ্কার না করলে স্যার এইগুলা স্লো হয়ে যায় সিস্টেম। হ্যাঁ, তার মানে কি এখানে কে দায়ী বলেন তো? স্যার মেইনটেনেন্স, স্যার মেইনটেনেন্স, ভেরি গুড, মেইনটেনেন্স দায়ী। মানে মেইনটেনেন্স, প্রত্যক্ষভাবে মেইনটেনেন্স দায়ী, কিন্তু পরোক্ষভাবে মানুষ দায়ী। কেন মানুষ দায়ী? কারণ আপনি এইটা মেইনটেনেন্স করেন নাই, তাই। কিন্তু প্রত্যক্ষভাবে মেইনটেনেন্স দায়ী, কারণ কি মেইনটেনেন্স না করার কারণে এটা হয়েছে, ঠিক আছে না? জি স্যার। ওকে, এখন অ্যাক্সিডেন্টের ফলে কজ অফ অ্যাক্সিডেন্ট কি ঘটে, মানে সরি, কেন ঘটে? এই অ্যাক্সিডেন্টটা কেন ঘটে? আমরা তো আগে বললাম এদের কারণে ঘটে, আর অ্যাক্সিডেন্টটা কেন ঘটে? আনঅ্যাওয়ারনেস অফ ডেঞ্জার। ওই ডেঞ্জারে মানে এই ঘটনাটা ঘটলে এই রিস্কটা যে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এইটা সম্বন্ধে আমরা অ্যাওয়ার থাকি না, আমরা কল্পনা করতে পারি না। কি ডিসরিগার্ড ফর সেফটি, সেফটির প্রতি আমাদের কোন রকম কোনো মানে কি বলবো নলেজ বা সিরিয়াসনেস নাই। নেগলিজেন্স, আমরা প্রচুর পরিমাণে নেগলেক্ট করি যে কোনো কিছু, তাই না? কাজ করতে যে সিরিয়াস হই না। ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ প্রপার সেফটি প্রসিডিউর, আমাদের আসলে প্রপার সেফটি প্রসিডিউর গুলো সঠিকভাবে বুঝি না, হিউজ পরিমাণ গ্যাপ আমাদের প্রসিডিউরটা। আনটাইডি কন্ডিশন অফ ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসটা সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে না বলে। ইনএডিকেট লাইট অ্যান্ড ভেন্টিলেশন, লাইট এবং ভেন্টিলেশনটা খুবই দুর্বল, দুর্বল থাকার কারণে। ইমপ্রপার ইউজ অফ টুলস, আমরা টুলস এর সঠিক ব্যবহার না করার কারণে।
যেভাবে ব্যবহার করতে বলা হচ্ছে সেভাবে আমরা ব্যবহার করি না, অন্য স্টাইলে আমার মতন করে, আমার কাছে যেটা মনে হচ্ছে সহজ আমি সেই অনুযায়ী ব্যবহার করতেছি। আনসেফ কন্ডিশনস, আমরা কাজ করি যেই কন্ডিশনে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সব আনসেফ কন্ডিশনস, তাই না? ফলে অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। মূলত এইগুলো হচ্ছিল অ্যাক্সিডেন্ট ঘটার কারণ। ক্লিয়ার? জি স্যার। এখন তাহলে আমরা একটু হ্যাজার্ডে আসি। আমরা হ্যাজার্ডের কথা বলছি, তাই না? তাহলে হ্যাজার্ডের টাইপস আসলে 5 ধরনের, এটা আমরা জানি না তো। কয় ধরনের? 5 ধরনের হ্যাজার্ড আছে। বায়োলজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, এর্গোনমিক হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, সাইকোসোশ্যাল হ্যাজার্ড। কয়টা? 5টা। আমাদের এই 5টা হ্যাজার্ড খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে? 5টা হ্যাজার্ড সম্বন্ধেই। এটা যদি আমরা ঠিকভাবে না ক্লিয়ার হই তাহলে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে, কনফার্ম একটা কোয়েশ্চেন আসবে এখান থেকে। সো এটা একেবারে ক্লিয়ার হতে হবে। ঠিক আছে? বায়োলজিক্যাল হ্যাজার্ড জিনিসটা কি? বায়োলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে এমন এক ধরনের দ্যাট ক্যান ইম্প্যাক্ট ওয়ার্কার্স হেলথ, ইনক্লুড অ্যানিমালস অ্যান্ড ইনসেক্টস, ভাইরাস, ব্যাকটেরিয়া, ব্লাড, ফ্লুইড, ডাস্ট ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। অর্থাৎ এক কথায় যদি ক্লিয়ার করি যে এমন কোন অবজেক্ট, অতি সূক্ষ্ম কণিকা বা অবজেক্ট যার মাধ্যমে মানুষের শরীরে বিভিন্ন ধরনের কি বলে ক্ষতি সাধিত হয়, সেইটা হচ্ছিল বায়োলজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে? প্রাণী জাতীয় কোনো কিছুর মাধ্যমে, প্রাণী বা ওই যে কি বলে ওইটা ভাইরাসকে কি বলে জানো? ভাইরাস, ফানজি, ওইগুলোরে কি বলে জানো? ভুলে গেলাম আমি। ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোরে কি বলে? অনুজীব, আণুবীক্ষণিক বস্তু, অনুজীব, তাই না? হ্যাঁ, আণুবীক্ষণিক বস্তু, তাই না? হ্যাঁ। তো এই অণুবীক্ষণিক বস্তু, তারপরে হচ্ছে আপনার প্রাণী, এইসবের মাধ্যমে যদি মানুষের শরীরে কোনো ধরনের কোনো ক্ষতি সাধিত হয় সেটাকে বলা হয় বায়োলজিক্যাল হ্যাজার্ড। এক্সাম্পল স্বরূপ যেমন এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঞ্জাই, ইনসেক্ট, এনিম্যাল, মোল্ড, ইস্ট। আচ্ছা, আপনাকে সাপে কামড় দিলে এটা কোন ধরনের হ্যাজার্ড হবে তাহলে? সাপ কোন স্যার ধরনের হ্যাজার্ড? স্যার সাপে কি মেইনলি বিষ কাজ করে তাহলে হ্যাঁ হ্যাঁ, স্যার সাপের কামড় ভাই সাপের কামড় দিলে বিষ আপনার শরীরে ঢুকতেছে, ফ্যাক্ট তো এখানে না। ফ্যাক্ট আপনাকে কি, আপনাকে আপনার শরীরের ভিতরে বিষ দিচ্ছে কার মাধ্যমে? মাধ্যমটা কি? স্যার সাপ প্রাণী। বিষটা তো মাধ্যম না, মাধ্যমটা হচ্ছে সাপ, তাই না? জি স্যার। ডেফিনেটলি সাপ হচ্ছিল বায়োলজিক্যাল হ্যাজার্ড। কুকুর, কুকুরের মাধ্যমে তো যে কোনো প্রাণী আপনাকে যদি কামড়ায়, আপনার শরীরে যদি বিষ ঢুকে যায়, মাধ্যমটা কি? ওই প্রাণীটা। কুকুরে আপনাকে কামড়াইলো, তাহলে কুকুর কি? ডেফিনেটলি বায়োলজিক্যাল হ্যাজার্ড। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছিল বায়োলজিক্যাল হ্যাজার্ড। তারপরে ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ডটা হচ্ছিল কোনো একটা অবজেক্টের মাধ্যমে আপনার শরীরের উপরে সরাসরি ইম্প্যাক্ট করে, সেটা হচ্ছিল ফিজিক্যাল হ্যাজার্ড। সরাসরি ইম্প্যাক্ট করে, যে যাই হোক না কেন, যে কোনো অবজেক্ট হইতে পারে সেটা। ঠিক আছে? সেটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। ব্যাপারটা বুঝছেন? আপনার পা ভেঙে গেল, আপনার হাত মচকে গেল, আপনি ব্যথা পাইলেন, আপনার হাত কেটে গেল, যার মাধ্যমে এই ঘটনাগুলো ঘটতেছে ওই মাধ্যমটাই হচ্ছিল ফিজিক্যাল হ্যাজার্ড। আচ্ছা সাথী, আপনি একটু মিউট করেন। ফিজিক্যাল হ্যাজার্ড কি ক্লিয়ার? জি স্যার।
তার মানে কি ফিজিক্যাল হ্যাজার্ডটা হচ্ছিল যার মাধ্যমে শরীরে সরাসরি ইম্প্যাক্ট করে, সেটাই হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। যেমন ফ্লোরে পড়ে যে আপনার কোমর ভেঙে গেল, কোমরে ব্যথা পাইলেন, তাহলে কি ফ্লোর এখানে ফিজিক্যাল হ্যাজার্ড। স্লিপারি সারফেস, স্টেয়ার, ল্যাডার, ফায়ার, এনি কাইন্ড অফ ফলিং অবজেক্ট, লিফটিং, এইখানে অনেক ইয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, উদাহরণ দেওয়া হয়েছে। এখানে দেখেন নয়েজ, ভাইব্রেশন, রেডিয়েশন, ইলেকট্রিসিটি, এগুলো বলা হয়েছে, পোর লাইটিং, ভেন্টিলেশন। এখন মজার ব্যাপার হচ্ছে এইখানে আরো একটা টুইস্ট আছে, হ্যাঁ, পরে এসে দেখবেন এই টুইস্টটা। তাহলে আমরা এই দুইটা ক্লিয়ার, ফিজিক্যাল হ্যাজার্ড এবং বায়োলজিক্যাল হ্যাজার্ড, ক্লিয়ার তো? জি স্যার। ওকে, এরপরে আছে কি আর্গোনমিক হ্যাজার্ড। এইখানে একটা টুইস্ট আছে। আর্গোনমিক হ্যাজার্ড হচ্ছে আমরা কোন পজিশন বা সিস্টেমের কারণে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে ধরনের ক্ষতি সাধিত হয় সেইটাকে বলা হয় আর্গোনমিক হ্যাজার্ড। তবে এই অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতিটা ইনস্ট্যান্ট না, ধীরে 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 হয়। ফিজিক্যাল হ্যাজার্ডের কারণে কি হয়, ইনস্ট্যান্ট ক্ষতি হয়, ঠিক আছে, কিন্তু আর্গোনমিক হ্যাজার্ডের কারণে ইনস্ট্যান্ট হয় না, ধীরে ধীরে হয়, স্লো পয়জনের মতন কাজ করে। সেইটা হচ্ছিল আর্গোনমিক হ্যাজার্ড। জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। মনে করেন এই যে চেয়ারে বসা, চেয়ারে একই ভাবে বসে যদি কাজ করেন আপনি, হয়তোবা ওই সময় একটু কোমরে ব্যথা হচ্ছে, 5 মিনিট পরে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে যদি নিয়মিত এইভাবে বসে কাজ করতে 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 এক সময় আপনার কোমরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। এই কি একদিনে হয়েছে? না স্যার, দীর্ঘ সময় ধরে হয়েছে। তাইলে এইটা হচ্ছে না আর্গোনমিক হ্যাজার্ড। এখন মজার ব্যাপার দেখেন, এখানে ভাইব্রেশন আছে, তাই না? আর্গোনমিক হ্যাজার্ডের উদাহরণ কিন্তু ভাইব্রেশন। তাহলে ভাইব্রেশনের ফলে কি হয়, ভাইব্রেশন একটা আর্গোনমিক হ্যাজার্ড। আবারও দেখেন ফিজিক্যাল হ্যাজার্ডের ভিতরেও কিন্তু ভাইব্রেশন আছে, নয়েজ আছে। এই যে নয়েজ, ভাইব্রেশন, পুয়ার লাইটিং, ভেন্টিলেশন, প্রত্যেকটাই কিন্তু আর্গোনমিক হ্যাজার্ড। স্যার আছে? তাহলে যদি আবারও পরীক্ষার মধ্যে প্রশ্নতে দুইটা হ্যাজার্ডই দেওয়া থাকে, ভাইব্রেশন অপশনের মধ্যে তো দুইটাই থাকে, তাহলে আমরা আনসার কি দিব? এখন বিষয় হচ্ছে শুধু যদি ভাইব্রেশন উল্লেখ থাকে তাহলে ওই জায়গায় একটা কনফিউশন তৈরি হয়ে যাবে, আমি যে কোনো একটা দিতে পারবো, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা না, হয় ফিজিক্যাল না হয়। কিন্তু যদি উদাহরণস্বরূপ দেয় তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এটা আসলে কিসের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে। মনে করেন যদি এমন হয় যে প্রচুর পরিমাণে ভাইব্রেশনের জন্য একটা দেয়াল ধসে পড়ছে, তাহলে এখানে ভাইব্রেশনটা কি হবে বলেন তো? স্যার ফিজিক্যাল হ্যাজার্ড। এটা ফিজিক্যাল হ্যাজার্ড। আবারও যদি বলি মানে একটা কাজ রেগুলার করি, ঠিক আছে, ভাইব্রেশন হয়, ভাইব্রেশন হইতে 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 হাতের আঙ্গুলগুলোই ব্যথা হয়ে গেছে, তাহলে এটা কি হবে? আর বুঝি নাই। আর স্যার 3 নাম্বার যে মনে করেন তারপরে স্টপ। গ্রাইন্ডার দিয়ে আপনি কাজ করতেছেন, তো এখানে তো একটা ভাইব্রেশন তৈরি হয়, তাই না? তো দীর্ঘদিন গ্রাইন্ডার দিয়ে কাজ করতে করতে যে ভাইব্রেশন তৈরি হয়, ওই ভাইব্রেশনের কারণে আপনার হাতে ব্যথা হয়ে গেছে, এটা কি কোন ধরনের হ্যাজার্ড হবে? আর্গোনমিক হ্যাজার্ড। ডেফিনেটলি এটা আর্গোনমিক হ্যাজার্ড, ঠিক আছে। তাহলে একই ভাইব্রেশন দেখেন দুই জায়গা দুই রকম হচ্ছে, তাহলে এইটা মাথায় রাখতে হবে যে কোন কারণে এইটা ফিজিক্যাল হ্যাজার্ড, কোন কারণে এটা আর্গোনমিক হ্যাজার্ড, ঠিক আছে। এরপরে আছে কেমিক্যাল হ্যাজার্ড। যত ধরনের ফিউম এবং কেমিক্যাল আছে সবই হচ্ছিল কেমিক্যাল হ্যাজার্ড, এক কথাই, ঠিক আছে। স্যার আমরা ফিজিক্স ল্যাবে যে কাজ করি ওই কেমিক্যাল দিয়ে যে ক্ষতিগুলো হয় সবই হ্যাজার্ড, হ্যাঁ সবই কেমিক্যাল হ্যাজার্ড, ওইগুলো সবই কেমিক্যাল হ্যাজার্ড। ওই যে পেস্টিসাইড এর কথা বলতেছি, দেখেন পেস্টিসাইড মানে কি, কীটনাশক, এগুলো কি কেমিক্যাল না? জি স্যার। ক্লিনিং এজেন্ট, ক্লিনিং এজেন্ট বলতে কি বুঝতেছি, এই যে অ্যারোসল, তারপরে হচ্ছে অ্যারোসল তো ইসের মধ্যে পড়ে না, ওইটা পেস্টিসাইডের মধ্যে পড়ে। আচ্ছা, কি যেন বলে টাইলস পরিষ্কার করার, ওইটা কি কি বলে জানো? ভিক্সোল,
হ্যাঁ, তারপরে হচ্ছে বাথরুম পরিষ্কার করার জন্য হারপিক, এগুলো সবই কিন্তু কেমিক্যাল হ্যাজার্ড। এটা ক্লিনিং এজেন্ট না? জি স্যার। হুম, এটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। আচ্ছা, তাইলে আমরা পাইলাম কি কি? বায়োলজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড, তাই তো? আর একটা আছে সাইকোসোশ্যাল হ্যাজার্ড। সাইকোসোশ্যাল হ্যাজার্ডটা কি? সাইকোসোশ্যাল হ্যাজার্ডটা হচ্ছে মেন্টাল হ্যাজার্ড, যেটা এটা হচ্ছে সোশ্যাল হ্যাজার্ড, সাইকোলজিক্যাল না কিন্তু, সাইকোসোশ্যাল। ঠিক আছে, দেখেন ওই ডাইন পাশে একটা ব্রেনের চিহ্ন দেয়া আছে, খেয়াল করছেন? জি জি স্যার স্যার। উপরে। হ্যাঁ, এইটা হচ্ছে সাইকোসোশ্যাল। দেখেন মাথার উপরে প্রেসার পড়ে, মেন্টাল প্রেসার পড়ে, সেইটা হচ্ছে সাইকোসোশ্যাল হ্যাজার্ড। দেখেন ইরিটেশন, ফ্যাটিক, মেন্টাল স্ট্রেস, মনোটোনি অফ ওয়ার্ক, ঠিক আছে, কাজের একঘেয়েমি, এগুলো সবই হচ্ছে সাইকোসোশ্যাল হ্যাজার্ড। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আজকে আমার মনে হয় এই পর্যন্তই শেষ করে দেওয়া উচিত, আজকে আমরা আর না আগাই। জি স্যার। তাহলে কি রেকর্ড বন্ধ করে তো মুস্তাফিজ ভাই? হ্যাঁ, দেন। স্যার আজকের ক্লাসটা তুলনামূলক ইজি ছিল অন্য দিনের তুলনায়। হ্যাঁ, কোনো টপিকগুলো অনেক ইজি। আচ্ছা, আস্তে 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 আরো ইজি হবে। কারণ স্যার সেম টপিকে স্যার এটা ম্যাক্সিমাম। বন্ধ হয়নি কিন্তু, আপনি আসলে ইয়েটা বন্ধ করেন রানা ভাই। রেকর্ডটা বন্ধ হচ্ছে না, 1 মিনিট। রেকর্ডটা বন্ধ করেন, তারপরে আমরা গল্প করি। রেকর্ডটা বন্ধ হচ্ছে না কেন? 1 মিনিট। আমি ল্যাপটপ অন করি ভাই, ল্যাপটপে করতে হবে। হ্যাঁ, অন্য ডিভাইসটা করছেন তো? মোবাইল থেকে ঠিক ডিভাইস আছে। বন্ধ হয় না। ওই যে যেটা মুস্তাফিজ ভাই সম্ভবত, ক্লাস নিয়ে একটু আলোচনা করেন, ক্লাসটা। ওকে, না ওই যে সেটাই বলতেছি যে বিষয়টা হচ্ছে আপনাদের কাছে ওই যে যেটা বললেন যে গত দিনের তুলনায় বেশি ভালো ছিল, মানে সহজ ছিল। বিষয়টা হচ্ছিল একেবারে ফার্স্টটাই ছিল টিবেট সেক্টর নিয়ে, তাই না? তো প্রথম দিনে একটু কঠিন মনে হবে, প্রথমটা একটু কঠিন মনে হবে। আপনি যত আগাবেন, যত সামনের দিকে আগাবেন, ততই তো আপনার কাছে দেখবেন যে সহজ মনে হবে, ইজি মনে হবে, যারা এইটা তো আরো সহজ হয়েছে, কারণ আস্তে আস্তে মাথার মধ্যে ঢুকতেছে। কিন্তু প্রথম ইউনিট অফ কম্পিটেন্সিতে তো মানে জিরো নলেজ ছিল তখন, তাই না? এইটা হচ্ছিল মেইন ফ্যাক্ট। ঠিক জি আছে, স্যার। আর স্যার আজকের ক্লাসগুলো স্যার লেভেল 3 তো কিছু ছিল, এই হিসাবে আরো ইজি হয়ে গেছে। হ্যাঁ। আর ওয়াশ তো এমন একটা জিনিস, ওয়াশ আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, তাই না? ওয়াশ প্র্যাকটিস করে থাকি, এই জন্য ওয়াশটা একটু সহজ আমাদের কাছে। তাহলে জি আজকে আমরা স্যার। কি কি আলোচনা করলাম একটু দেখে আসি। আমরা ওয়াশ কি জিনিস জানলাম, ওয়াশ ইম্পর্টেন্ট কেন জানলাম, আচ্ছা, তারপরে ওয়াশ ম্যানেজমেন্ট সিস্টেম জানলাম। এই ওয়াশ ম্যানেজমেন্ট সিস্টেমের 3টা বিষয় জানলাম, একটা হলো এলিমেন্ট, একটা প্রসেস, একটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, সেফটির রোল, কার কি রোল প্লে করবে, কে কোন রোল প্লে করবে, এটা নিয়ে আমরা আলোচনা করছি। আমার রাইটস, আমি একজন ওয়ার্কার হিসেবে আমার রাইটস কি, এটা আমরা জানছি। রিস্ক, হ্যাজার্ড এবং অ্যাক্সিডেন্ট নিয়েও আমরা আলোচনা করছি। সর্বশেষ যেটা করলাম, হ্যাজার্ড নিয়ে আলোচনা, অর্থাৎ হ্যাজার্ড, কোন কোন ধরনের হ্যাজার্ড আছে এবং এই হ্যাজার্ড গুলোর প্রত্যেকটা হ্যাজার্ডের স্পেসিফিক উদাহরণ স্বরূপ আমরা জানছি। ঠিক আছে, আমি কিন্তু নেক্সট ক্লাসে এই যে আলোচনাগুলো করলাম এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করবো, এবং নিঃসন্দেহে আপনি কনফার্ম থাকেন যে এই যে উদাহরণগুলো যেগুলো দিছি না, এই উদাহরণের বাইরে বিভিন্ন হ্যাজার্ডের নাম বলে আপনাদেরকে জিজ্ঞেস করবো, এটা কোন ধরনের হ্যাজার্ড, এটা কোন ধরনের হ্যাজার্ড, ওইটা কোন ধরনের হ্যাজার্ড, ওইটা কোন ধরনের হ্যাজার্ড, এটা জিজ্ঞেস করব। ঠিক আছে স্যার অ্যাসেসমেন্টটা কিভাবে নেবেন?